ছোট্ট বন্ধুরা কেমন আছো? বাবা, যা গরম পড়েছে, ভালো থাকাটাই তো মুশকিল হয়ে গিয়েছে। আর পড়বে নাই বা কেন? আমরা যে হারে গাছ কাটছি, আর কয়েক বছর পর চারিপাশ মরুভূমি না হয়ে যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় গাছেদের যদি প্রাণ থাকে তাহলে কি তাদের আত্মা নেই? আমার তো মনে হয় আছে। আর গাছের অপঘাতে মৃত্যু হলেও তারাও মানুষের মতো ভূত হয়ে যায়। কি বিশ্বাস হয় না? তাহলে এই আর্থ ডের দিন দুই আগে শুনে নাও মণিমালা মুক্তামালার এই নতুন গল্পখানা। তোমরা আমার কথা বিশ্বাস করতে বাধ্য হবে, তবে তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার এই চ্যানেলটা। নিয়েছো তো? নাও, তাহলে এবার শুরু করি আজকের গল্প। নারায়ণগড় থেকে ফেরার পথে হওয়া সেই অলৌকিক ঘটনা হঠাৎ মনে পড়লো কেন? আজ সেই কথাই লিখব, কারণ অবশেষে সব সমস্যার সমাধান পাওয়া গিয়েছে। রাজ্যে আবার শান্তি ফিরেছে। কিন্তু কি হয়েছিল যা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল? এখন সেই কথাই লিখে রাখব। কিছুদিন হলো আমাদের জীবনে বেশ শান্তি বিরাজ করছিল। কোথাও কোনো গন্ডগোল নেই। তেনারাও এখন রাজ্যে। আমাদের সাথে আমলকি হর্তুকি গ্রামে কয়েকটা দিন বেশ আনন্দে কাটিয়ে এখন সবার মেজাজি বেশ ফুরফুরে। এমতো সময় হঠাৎই একদিন রাজসভায় রাজ্যের একদম প্রান্তে থাকা কিছু রাজ্যবাসী আমার সঙ্গে দেখা করার আর্জি জানালো। আমি সঙ্গে সঙ্গে তাদেরকে সবাই নিয়ে আসতে বললাম। দেখলাম বেশ কিছু মহিলা পুরুষ আমার সঙ্গে দেখা করতে এসেছে। তাদের মধ্যে একটি 26-27 বছরের মেয়ে এগিয়ে এসে আমার সামনে হাত জোড় করে বলল, মহারানীর জয় হোক। মহারানী, খুব বিপদে পড়ে আমরা আপনার কাছে এসেছি। কি বিপদ? আমি জিজ্ঞেস করলাম। সেই মেয়েটি বলল, মহারানী, আমরা এই রাজ্যের প্রান্তে থাকি। আমাদের গ্রাম যেখানে শেষ সেইখান থেকে শুরু শুন্ডি দেশের ঘন গহীন জঙ্গল। আমরা যারা গ্রামবাসী, আমরা এতদিন এই গ্রাম থেকে কাঠ জোগাড় করে পুরো শুন্ডির জ্বালানির সমস্যা মিটিয়েছি। কিন্তু কিছুদিন যাবৎ এক ঘোরতর বিপদ দেখা দিয়েছে আমাদের গ্রামে। আরে বাবা, সবই তো বুঝলাম, কিন্তু বিপদটা কি? আমি এইবার বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। মেয়েটা কি আর বলবো মহারানী, কিছু মাস হলো আমাদের গ্রামের কাঠুরেরা সেই জঙ্গলে কাঠ কাটতে বা কাঠের জোগাড় করতে ঢুকলে আর ফিরছে না। তাদের আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তারা যে কোথায় নিরুদ্দেশ হয়ে যাচ্ছে কে জানে। এইদিকে জঙ্গল থেকে কাঠ না আনলে আমরা যে না খেতে পেয়ে মারা যাব। এমন অবস্থায় আপনি আমাদের সাহায্য না করলে মহারানী, আমরা হয় না খেতে পেয়ে, না হয় জঙ্গলে গিয়ে মারা যাব। সব শুনে আমি বেশ চিন্তায় পড়লাম। এ তো ভারী আজব এক সমস্যা। কি করা যায় ভাবছি। দেখলাম সেই গ্রামবাসীদের মধ্যে দাঁড়িয়ে থাকা এক যুবক এইবার কথা বলে উঠল। সে বলল, শুধু তাই নয় মহারানী, বেশ রাতের দিকে ওই জঙ্গলের দিক থেকে গোঙানির শব্দ ভেসে আসে, যেন কোনো দানব বেশ যন্ত্রণা পেয়ে কাতরাচ্ছে। যদিও আমরা কোনোদিন কোনো দৈত্য বা দানবকে দেখতে পাইনি, কিন্তু প্রতি রাতে এই ভয়ানক আওয়াজ আমরা সবাই শুনি। যা বুঝলাম ব্যাপার গুরুতর। তোমরা এক কাজ করো, তোমরা এখন গ্রামে ফিরে যাও। আমি আজই তোমাদের গ্রামে যাচ্ছি। এই বলে আমি গ্রামবাসীদের নিজ গ্রামে ফেরত পাঠালাম। তারপর অন্দরমহলে ফিরে এসে তৈরি হলাম সেই গ্রামে যাওয়ার জন্য। তিনি আমাকে তৈরি হতে দেখে বললেন, কই যাও? আমি তেনাকে সব খুলে বললাম। তিনি বললেন, তুমি তো এমন সব অভিযানে মুক্তামালাকে নিয়ে যাও, আজ একা যাবে? আমি বললাম, এখনো তো জানি না এটা কোনো অভিযান কিনা। আগে ভাগে তাকে ডাকার কি কোনো মানে হয়? কি বলো কি? তিনি বললেন, এ তো আর ভূতের রাজা নয়, সাক্ষাৎ দৈত্য। এখানে একা যাওয়া তোমার ঠিক হবে না। তাছাড়া এই জঙ্গল তো শুধু শুন্ডি দেশের প্রান্তে নয়, এই জঙ্গলের কিছুটা অংশ তো হাল্লাতেও পড়ে। কথাটা তিনি ভুল বলেননি। আমিও ভাবছি কি করা যায়। হঠাৎই দাসী এসে একখানা চিঠি দিল। দেখলাম মুক্তার চিঠি। সেও একই সমস্যার মধ্যে পড়েছে।
আর তাই পুরো পরিবার সমেত আসছে শুন্ডি দেশে। আমি এই চিঠির কথা তেনাকে জানালে তিনি বাচ্চা ছেলের মতো হাততালি দিয়ে বলে উঠলেন, দেখেছো, বলেছিলাম না আমি। এরপরে কি আর কিছু বলা যায়? তাই আমিও আর কিছু বললাম না, শুধু একটু হাসলাম। সন্ধ্যের মধ্যে মুক্তা, বাঘাবাইন ও তাদের একমাত্র সন্তান আমাদের শুন্ডির প্রাসাদে চলে এলো। খোকাদের তাদের বাবার কাছে রেখে আমরা একটু রাত করেই বেরোলাম জঙ্গলের উদ্দেশ্যে। আমার মন বলছে নিশ্চয়ই কোনো দুষ্টু লোক জঙ্গলে কোনো এমন বাজে কাজ করছে যা তারা চায় না যে বাকিরা জানুক। তাই হয়তো যারা জেনে ফেলেছে তাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলেছে। তাই তো আমাদের একা যেতে দেখে আমার গায়েন স্বামী বলে ওঠে, কিছু লোক লস্কর নিয়ে গেলে হতো না? মানে যদি তেমন তেমন লোক হয়ে থাকে তাহলে অগ্রিম তৈরি থাকাই তো ভালো নাকি? এই শুনে বাঘাবাইন বলে ওঠে, এই কথা কিন্তু আমিও সমর্থন করি। মানে একেরে খালি হাতে যাওয়া কি ঠিক হচ্ছে? খালি হাতে কেন যাব? মুক্তামালা বলে ওঠে, সব অস্ত্র সাথে নিয়ে যাচ্ছি, তীর, ধনুক, বর্ষা, এমনকি তলোয়ার পর্যন্ত। চিন্তা করো না তোমরা। আর তাছাড়া বেশি লোক লস্কর দেখলে দুষ্টু লোকেরা সতর্ক হয়ে যেতে পারে। তাই আমাদের দুইজনেরই যাওয়া ঠিক হবে। আমি বললাম, তোমরা চিন্তা করো না, আমরা সাবধানে যাব। আর কাল দ্বিপ্রহরের মধ্যে না এলে তোমরা সৈন্যদের আর গ্রামবাসীদের নিয়ে জঙ্গলে চলে এসো। এই বলে আমরা বেরিয়ে পড়লাম। ঘোড়া ছুটিয়ে শুন্ডির প্রান্তে আসতে বেশিক্ষণ লাগলো না। রাত তখন খুব বেশি হয়নি। আমরা ঘোড়া থেকে নেমে জঙ্গলে প্রবেশ করলাম। তলোয়ারের সঙ্গে আমরা ছোট দুটো ছোড়াও এনেছিলাম। আমরা দুজনেই ছোড়া দুটো বার করে নিলাম এবং গাছে চিহ্ন রাখতে রাখতে এগিয়ে গেলাম। গাছে চিহ্ন রাখতে রাখতে এগোলাম বটে, কিন্তু সেটা না করলেও কিছু ক্ষতি হতো না। এই কয়েক বছরে কাঠুরেরা তো পুরো জঙ্গল সাফ করে দিয়েছে। এত জ্বালানির সত্যি কি প্রয়োজন হয় শুন্ডি এবং হাল্লায়? আর যেভাবে জঙ্গল সাফ হয়েছে তাতে তো মনে হয় না শুধু জ্বালানির জন্য গাছ কাটা হয়েছে। মনে হয় যেন বসতি স্থাপনের জন্য হয়তো এই কাজ করা হয়েছে। দিদি, হাল্লার মানুষদের একটু করকানি দিতে হবে দেখছি। এইভাবে জঙ্গল কাটলে পরে তারা নিজেরাই বিপদে পড়বে, এই কথা তাদের বোঝা দরকার, মুক্তামালা বলল। আমি সম্মতি জানিয়ে বললাম, ঠিক বলেছিস রে বোন, আমাকেও শুন্ডির মানুষদের সঙ্গে কথা বলতে হবে। এইসব বলতে বলতে আমরা জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়লাম। ঝুপ করে যেন আধারটা একটু বেড়ে গেল। হঠাৎ কানের কাছে একটা সরসার শব্দ শুনতে পেলাম, যেন কোনো লতানো কিছু একে বেঁকে আমাদের পাশ দিয়ে চলে গেল। আমরা চমকে পিছনে তাকালাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। একটু অবাকই হলাম, কে জানে কি চলে গেল পাশ দিয়ে। একটু এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পেলাম না, কিন্তু মনে হলো জঙ্গলটা যেন বেশ ঘন হয়ে গিয়েছে। চারপাশে যা গাছ দেখেছিলাম তার চেয়ে যেন ঢের বেশি গাছ আমাদের আশেপাশে গজিয়ে উঠেছে। আচ্ছা, আমরা কি এত দূর সত্যিই চলে এসেছি নাকি? এত গভীরে এত তাড়াতাড়ি পৌঁছালাম কি করে? হ্যাঁ রে মুক্তা, আমি জিজ্ঞেস করলাম, আমরা কি সত্যি জঙ্গলের এতটা গভীরে চলে এসেছি? মুক্তা একটু ভয় পেয়ে বলল, আমি তো কিছুই বুঝছি না রে দিদি, কতটুকুই বা হাঁটলাম আমরা যে এত গভীরে চলে এলাম। আমি কি বলবো, বুঝে ওঠার আগে অনুভব করলাম পেটের কাছে একটা শক্ত মতন কিছু, এবং কিছু বুঝে ওঠার আগেই সেই জিনিসটা আমাদের টেনে নিয়ে সেটা দিল একটা গাছের গুড়ির সঙ্গে। এইবার তাকিয়ে দেখলাম পেটের কাছে জিনিসটা যেটা আমাদের জড়িয়ে ধরেছিল সেটার কিছু না, একটা গাছের প্রশাখা।
আমরা এই আকস্মিকতায় এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে কি বলবো কি না বলবো বুঝে উঠতে পারছিলাম না। আর তাই বোধহয় এরপরে যেটা হলো তার জন্য আমরা একেবারেই তৈরি ছিলাম না। হঠাৎ মনে হলো কেউ যেন আমাদের হাত দুটোকে টেনে দুপাশে ছড়িয়ে দিয়েছে, কিন্তু সেই অদৃশ্য প্রাণী বা দৈত্যকে আমরা দেখতে পেলাম না। শুধু বুঝতে পারলাম আমাদের হাতগুলোয় আস্তে আস্তে গাছের ঝুড়িগুলো সাপের বাঁধনের মতো জড়িয়ে ধরছে। আমরা জোরে টান মারলাম সেই বাঁধন ছেঁড়ার জন্য, কিন্তু কিচ্ছু হলো না। আমি চেঁচিয়ে বললাম, কাপুরুষ, হিম্মত থাকে তো সামনে এসে লড়াই কর, আধার থেকে আক্রমণ করে কিসের বীরত্ব দেখাস। এইবার এক বিশাল অট্টহাস্যে ফেটে পড়ল পুরো জঙ্গল। যেন মনে হলো একসঙ্গে অনেকগুলো বাজ পড়ল জঙ্গলের মধ্যে। সেই হাসি শুনে আমরা শিউরে উঠলাম। এইবার সেই কণ্ঠস্বর কথা বলে উঠল, তোমরা নিজেরা নিরীহদের মেরে কি এমন বীরত্ব দেখাও যে আমাদের বীরত্ব দেখতে চাইছো? লজ্জা করে না তোমাদের? যারা তোমাদের এতদিন রক্ষা করলো, এত আগলে সামলে রাখলো, তাদেরকে শেষ করে দিতে লজ্জা করে না তোমাদের? খুব তো রানী হয়েছ, তা একটা কথা বলো তো, তোমার প্রজাকে সেই সব গ্রামবাসীরা যারা তোমাদের কাছে আজ এসেছিল, আমরা কি কেউ নই তোমাদের? এই বলে কণ্ঠস্বর থামলো। আমি দেখলাম আমাদের গায়ের রং বাদামি থেকে গাঢ় বাদামিতে বদলে যাচ্ছে, তবে সে তো শুধু পা ও হাঁটুর কাছে। আমাদের হাতের রং কিন্তু আর বাদামি নেই, তা আস্তে আস্তে বদলে যাচ্ছে গাঢ় গাঢ় সবুজ রঙে। আমি যা ভাবছি তা কি আদৌ সম্ভব? সত্যি কি সম্ভব? আমি কথা বলতে পারছি না আর। কে তোমরা? হঠাৎ এইবার মুক্তা চেঁচিয়ে উঠল। দেখলাম, আমরা তোমাদের যদি নাই দেখি নাই চিনি তাহলে আমরা তোমাদের সমস্যা জানবো কি করে? আবার সেই অট্টহাস্য শোনা গেল, আর আবার সেই কণ্ঠস্বর বলে উঠল, আমায় চেনো না? আমার দেব চেনো না? আমরা তোমাদের রন্ধে রন্ধে প্রবেশ করে যাচ্ছি, তাও আমাদের চিনতে পারছো না? অথচ দেখো, যখন তোমাদের পরিশুদ্ধ হাওয়া বাতাসের প্রয়োজন হয়, জ্বালানি আসবাব নৌকার জন্য কাঠের প্রয়োজন হয়, যখন সুস্বাদু ফল মূলে তোমাদের গৃহ ভরে যায়, তখন তোমাদের আমাদের চিনতে কিন্তু অসুবিধা হয় না। তখন কতই না নাম দাও আমাদের, সুন্দরী, মেহগনি, শাল, সেগুন, আম, জাম, লিচু, কাঁঠাল, আহা, নামের সে কি বাহার। তখন আমাদের চিনতে তোমাদের অসুবিধা হয় না। যতক্ষণ প্রয়োজন তোমাদের, আমাদের চিনতে তোমাদের অসুবিধা হয় না। আর আজ চিনতে পারছো না আমাদের? বাহ, বেশ বেশ। আমার পা থরথর করে কেঁপে উঠল। এও কি সত্যি? তাহলে কি আমরা এখন গাছভূতের কবলে পড়েছি? হঠাৎই মনে পড়ল, জঙ্গলে ঢুকেই আমরা দেখেছিলাম জঙ্গল কিরকম ফাঁকা হয়ে গিয়েছে। তাহলে কি কিছুক্ষণ পর দেখা সেই ঘন জঙ্গল আসলে কোনো জীবিত গাছের জঙ্গল নয়, তা কি সব মৃত অশরীরী গাছের জঙ্গল? আমি আর ভাবতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আর পারছি না। আমি কোনো মতে নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি বলে উঠলাম, আমাদের উপর একটিবার ভরসা করো। কথা দিচ্ছি আমরা তোমাদের আর মরতে দেব না। আমাদের ভুল হয়ে গেছে, আমরা মানছি, কিন্তু আমাদের উপর একবার একটু ভরসা করে দেখো, দোহাই তোমাদের। এইবার সেই গভীর কণ্ঠস্বর বলে উঠল, অনেক ভরসা করেছি তোমাদের, আর যত ভরসা করেছি তত ঢুকেছি, তাই আর ভরসা নয়। তোমরা আমাদের কেটে নিয়ে গেলে তোমাদের একজনকে আমরা আমাদের একজন করে তুলব, কোনো রেহাই নেই।
এই বলে সেই কণ্ঠস্বর আকাশ পাতাল ভেদ করে একটা বিকট চিৎকার করে উঠল। মুক্তা বলল, আমরা জঙ্গলে ঢুকেই ঠিক করেছিলাম আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো এই ব্যাপারে। আমাদের একটা সুযোগ দিয়ে দেখুন, ব্যাস একবার আমাদের ভরসা করে দেখুন। হঠাৎ দেখলাম আশপাশ দিয়ে যেন শনশন হাওয়া বয়ে গেল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। ঠান্ডায় গা হাত পা ঠকঠক করে কাঁপতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলাম আমাদের শরীর তার নিজস্ব রং ফিরে পাচ্ছে। আস্তে আস্তে আমাদের গায়ের হাত পায়ের বাঁধন আলগা হলো। আমরা ধপাস করে মাটিতে পড়লাম। সেই কণ্ঠস্বর আবার কথা বলে উঠল, বেশ, এই তোমাদের শেষ সুযোগ। বিফল হলে মাত্র 7 দিনে শুন্ডি ও হাল্লা পরিণত হবে এক ঘন গভীর জঙ্গলে, মনে থাকে যেন। এরপরে আমরা সুস্থভাবেই রাজ্যে ফিরি এবং জঙ্গলের কাছের গ্রামবাসীদের ডেকে তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলি। তাদের মধ্যে একজন বলে, কিন্তু মহারানী, আমরা তো কোনোদিন জ্যান্ত গাছ কাটিনি। ঝড়ে যে গাছ পড়ে গিয়েছে বা শুকনো পাতা ও কাঠ জোগাড় করেই তো জ্বালানির সমস্যা মিটিয়েছি। বড় ভালো গাছ তো আমরা কোনোদিন কাটিনি। তাহলে এত সংখ্যক গাছ কমলো কি করে? আমি জিজ্ঞেস করলাম। তখন সেই 26-27 বছরের মেয়েটা বলে উঠল, মহারানী, শুন্ডি ও হাল্লার রাজ্যে কিছু নতুন লোক কয়েক বছর হলো এসে থাকছে। শুনেছি এরা নাকি ব্যবসা করে, কিন্তু কি ব্যবসা তা আমরা জানি না। আপনার কথা শুনে মনে হচ্ছে এরা কোনো অসাধু লোক হতে পারে। তাই তো, কিছু লোক কিছু বছর হলো এইখানে থাকছে। তারা খাজনা ভালো দেয়, তার উপর তাদের ব্যবসার জন্য এইখানে অনেক যুবক যুবতীর কর্মসংস্থানও হয়েছে। তাই আমি ওদের কোনোদিনই ঘাটাইনি, কিন্তু এইবার মনে হচ্ছে এই বিষয়ে একটু খোঁজ নিতে হবে। নিলামও তাই। আর সত্যি সত্যি দেখলাম গ্রামবাসীদের ভয়ই ঠিক। এরা অসাধু ব্যবসায়ী, যারা জঙ্গলের কাঠ কেটে তার থেকে দামি দামি আসবাব ও ঘর সাজানোর জিনিস বানিয়ে বাইরে বিক্রি করে দেয়। এতে এদের প্রচুর উপার্জন হয়, কিন্তু জঙ্গল পুরোপুরিভাবে সাফ হয়ে যায়। শুধু তাই নয়, এরা বন্য পশু মেরে তাদের লোম ও দাঁতও বাইরে বিক্রি করে, যা একেবারেই আইনসিদ্ধ কাজ নয়। আমরা তাই তাদের সঙ্গে সঙ্গে ধরে কারাগারে বন্দি করলাম। শুধু তাই নয়, এদের অন্ধকার কাল কুঠুরিতে আটকে দিলাম। এই কাল কুঠুরিতে সূর্যের রশ্মিও প্রবেশ করে না। সূর্যের রশ্মির কথাই মনে পড়ল। কিরণমালা আমাদের মায়া পাহাড়ের জাদুই গোলক পাঠায়, যার সাহায্যে আমরা সূর্যের রশ্মিকে খুব সহজেই জ্বালানিতে বদলে দিয়ে জ্বালানি সমস্যা মেটাই। এখন শুন্ডি ও হাল্লার জঙ্গল আবার নানা রকম গাছে ভরে গিয়েছে, আর সেই জঙ্গল থেকে আর কোনো দৈত্যের হাসি বা গলার আওয়াজ পাওয়া যায়নি কখনো। মানুষ এবং গাছেরা আবার সুখে শান্তিতে থাকতে শুরু করে দিয়েছে। তা ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? সত্যি, গাছেরা যদি তাদের সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করে তাহলে কি হবে বলো তো? তাই তো আমাদের উচিত গাছেদের রক্ষা করা, তাদের ভালো রাখা। তারা ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো, কি তাই তো? আজ তবে আসি, পরের মঙ্গলবার আবার চলে আসবো নতুন একটা গল্প নিয়ে। টাটা।